তো দেখেন চ্যাপ্টার 6-এ আমাদের ন্যাচারাল রিসোর্স যেটা ছিল, হার্নেসিং, সাস্টেনেবল হার্নেসিং, আহরণ, সেখান থেকে আমরা আমরা কই যাচ্ছি, আমরা এবার দেখবো বাংলাদেশের বনজ সম্পদ। এই গতকাল আমরা বনজ সম্পদটা বাদ রাখছিলাম। তো বনজ সম্পদ পড়তে গেলে প্রথমে যদি আপনি পড়তে যাইতেন, তো যে কেউ বের করে বাংলাদেশের এই যে এরকম ক্রান্তীয় চিরহরিৎ, পত্রপতনশীল বনভূমি, এগুলো কথাবার্তা আপনারা বলে দিবে, সব বইয়ে আছে। ক্রান্তীয় পত্রপতনশীল বৃক্ষের বনভূমি, ম্যানগ্রোভ বা সুন্দরবন, হ্যাঁ, এগুলো এগুলো আছে। তো আ- আমরা এই টার্গেট না করে আমরা আসলে করছি কি দেখেন, আমরা করছি দেখেন, প্রথমে আপনি একটা ইনসাইট ডেভেলপ করি কিরকম। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের অন্যতম উল্লেখযোগ্য অঙ্গ হলো বনজ সম্পদ। এটি কেবল আমাদের দেশের পরিবেশ রক্ষায় অবদান রাখে না, বরং অর্থনৈতিক উন্নয়নের অন্যতম স্তম্ভ। জাতিসংঘের মতে মোট বনভূমির 25% বনভূমি থাকা উচিত, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা 17%, যা বনজ সম্পদ রক্ষায় আরো বেশি উদ্যোগ নেওয়ার গুরুত্বকে প্রতিফলিত করে। তবে এই ইনফরমেশনটা আপনার সবার থেকে আলাদা। কিরকম আলাদা? বাংলাদেশের মোট বনভূমি 25,75,000 হেক্টর, যা মোট আয়তনের 15.58%। কার মতে? বন অধিদপ্তরের মতো। আমি দেখবেন আপনাদের পরে যে বিভিন্ন অধিদপ্তর সম্পর্কে আপনাদের ধারণা দিছি, কারণ কি বাংলাদেশ ভালো করে পড়তে গেলে এই অধিদপ্তর গুলো আপনার জানতে হবে। এবং বন অধিদপ্তরের নিয়ন্ত্রণ আছে 10.74। তাহলে বাকি বনভূমিটা কই আছে বলেন তো? বাকি বনভূমি ওই যে আপনি যে গাছপালা লাগায় রাখছেন বিভিন্ন জায়গায়, আপনার ছোট ছোট বাগান আছে, ওগুলো বনভূমির মধ্যে পড়ে। এবার কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে বনজ সম্পদটা কি? তাহলে দেখেন বাংলাদেশের বনজ সম্পদ সম্পর্কে একটা ইনসাইট তৈরি হলো। এবার বাংলাদেশে বৃক্ষের প্রকৃতি অনুসারে কি অনুসারে দেখেন, বৃক্ষের প্রকৃতি অনুসারে, কিন্তু এরকম না অন্য কিছু, বৃক্ষের প্রকৃতি অনুসারে প্রধানত 3 ভাগে ভাগ করা যায় বনভূমি। 3 ভাগে কি কি? 3 ভাগের একে আছে, আপনি দেখেন, সেটা হলো, এই বাংলাদেশের ম্যাপে আমি আসতেছি, আগে একটু বলে নিই। এই যে এই অংশটা, হ্যাঁ, এটা হলো এই যে চিরহরিৎ বনভূমি, দেখছেন? চিরহরিৎ বনভূমি সারা জীবন সবুজ থাকে, সারা জীবন সবুজ থাকে, চিরহরিৎ বনভূমি। হ্যাঁ, তো এটা কি দেখেন, এটাকে বলা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ ও পত্র পতনশীল বৃক্ষের বনভূমি। এটা কোথায়? দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল, এবং মোট বনভূমির আয়তনের 9.33, যার বন বিভাগ নিয়ন্ত্রিত অংশ হলো 44%। প্রধান বৃক্ষ সেগুন, গর্জন, চাপালিশ, বাঁশ। এছাড়াও এগুলোর মধ্যে আছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, এটা মৌলভীবাজারের পিলিতে আসে। লাউয়াছড়া কোথায়? মৌলভীবাজারে। সাতছড়ি কোথায়? হবিগঞ্জ, এটা পিলিতে আসে। হিমছড়ি কোথায়? হিমছড়ি হলো কক্সবাজারে। এইটা পরীক্ষায় আসে। দেখেন দেখেন, চিরহরিৎ মানে সারা বছর চির থাকে, এবং পত্র পতনশীল মানে কি? পাতা একবার পড়ে যায় আবার গজায়। আর আরেকটা আছে, সেটা হলো কি? ক্রান্তীয় পতনশীল বৃক্ষের বনভূমি। তো ক্রান্তীয় পতনশীল মানে এখানে বোঝাচ্ছে যে এইখানে আপনার হলো ওই পাতা, মানে মানে বর্ষাকালে বা আপনার কি শীতকালে পাতা ঝরে যায়, এই টাইপের বনের। হ্যাঁ, কিরকম? এই যে গজারি, শাল, অর্জুন। দেশের আয়তনের 0.8% এবং বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমি 7.5%। এর উদাহরণ মধুপুর ও ভাওয়ালগড়, কুমিল্লার লালমাই পাহাড়, বরেন্দ্র বনভূমি। এ বনের উল্লেখযোগ্য বন্যপ্রাণীর মধ্যে রয়েছে মেছোবাঘ, বনবিড়াল, বানর, শিয়াল, বেজি, হনুমান ইত্যাদি। বুঝতে পারছেন? হ্যাঁ, ক্রান্তীয় পতনশীল বৃক্ষের বনভূমি। ওকে। তো আপনার ওই যে কি কি প্রাণী আছে আর হলো কই কই বনটা আছে এটা বলতে হবে। তাহলে এই বনগুলো কই আমরা যদি ম্যাপে একটু দেখি, এটা তো এই সাইডে আমরা দেখলাম, এই পাটটা আর এই পাটটা। হ্যাঁ, এটা চিরহরিৎ। আর ক্রান্তীয় পতনশীল বৃক্ষের বনভূমি হলো যে শালবন, টাঙ্গাইল, গাজীপুর, মধুপুর, ভাওয়াল, এই অংশটা। আর আরেকটা আছে স্রোতজ বনভূমি, এটা হলো সুন্দরবন পাট, স্রোতজ বনভূমি। তো এগুলো সুন্দরবন পাটটা হলো স্রোতজ বনভূমি। দেখেন, মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার, যার 60.17 বাংলাদেশে পড়ছে। সুন্দরী, পশুর, গেওয়া, গোলপাতা এগুলো পাওয়া যায়। রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, শূকর এসব পাওয়া যায়। এবং সুন্দরবনের 3টি অভয়ারণ্যে গঠিত 1,39,700 হেক্টর বনাঞ্চলকে ইউনেস্কো 1997 সালে এটি মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে, এবং পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। তো এই ম্যানগ্রোভ ফরেস্ট আর কি আছে দেখেন। এছাড়াও এই ম্যানগ্রোভ বন বাংলাদেশে আরেক ধরনের বন আছে, সেটা হলো কি, আচ্ছা, এটা উপরে এই হেডলাইনটা বাদ যাবে, আমি একটু হেডলাইনটা ক্লিয়ার করে দিই, এটা এটা থাকবে না। এছাড়াও, এখানে হলো এছাড়াও শুধু থাকবে। হ্যাঁ, এছাড়াও হেডিংটা একটু ভুল হয়েছে। তো দেখেন কি বলছে, এছাড়াও সিলেটের গোয়ান নদীর তীরে, সিলেটের গোয়ান নদীর তীরে রাতালগুল নামক একটি জলাবন,
বা সিলেটের সুন্দরবন বা বাংলার আমাজন নামে গঠিত, এবং এটা বনভূমি হিজল, করজ, ডুমুর, পিটালির মতো জলজ বৃক্ষরাজির মায়াবী সবুজ আচ্ছাদিত। 1973 সালে রাতারগুলকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। কত সালে? 1973 সালে। যা আজও দেশি বিদেশি প্রকৃতিপ্রেমীদের অনন্য আকর্ষণের স্থান। এর প্রকৃতি শোভা এবং পরিবেশগত বৈচিত্র্য রাতারগুলকে বাংলাদেশের কি করছে? বাংলাদেশের পরিবেশ রক্ষণের এক অপরিহার্য সম্পদে পরিণত করছে। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এছাড়াও দেখেন এই বনভূমি সম্পদের গুরুত্ব ও ভূমিকা। তাহলে বনভূমি কি করে? দেখেন, কাঠ ও জ্বালানি সরবরাহ করে। হ্যাঁ, এবং বাংলাদেশের বিভিন্ন স্থাপনায় ব্যবহৃত 60% কাঠ বনভূমি থেকে সংগ্রহ করা হয়। শিল্পায়ন, দিয়া সেলাই, কাগজ, নিউজ প্রিন্ট, এগুলো কিন্তু এইখান থেকে কাঁচামাল সরবরাহ করা হয়। পরিবহন ও অবকাঠামো নির্মাণ, রেলওয়ের স্লিপার, নৌকা, জাহাজ, পুল নির্মাণ, বৈদ্যুতিক খুঁটি, এগুলোর জন্য এই গাছ ব্যবহার করা হয়। এছাড়া পরিবেশগত ভারসাম্য রক্ষা করে, কৃষিতে উন্নয়ন করে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। যেমন এই দেখেন, মধুমম, ঔষধি গাছ, ওই যে ঘরের বাজার .com আছে না, ওরা তো এগুলো কাজই করে। তো পর্যটন শিল্প, এই খাতে দেখেন বাংলাদেশের টোটাল পর্যটন 4.25% এই খাতে আছে। পশু পাখির সংরক্ষণ, বাংলাদেশের বনাঞ্চল হলো নানা প্রজাতির পশু পাখির অভয়ারণ্য। এতে এদের সংরক্ষণ শুধু পরিবেশ নয়, দেশের জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক। বুঝতে পারছেন? পশু পাখির সংরক্ষণের স্থান। তো এছাড়াও এই বনভূমি সম্পর্কে আপনাদেরকে আমি আরেকটু ইনফরমেশন দেবো, সেটা হলো যে এখানে একটা ডাটা আছে, ডাটাটা আপনি পড়বেন না, আপনি জাস্ট দেখবেন যে বাংলাদেশে কিন্তু বনভূমি জবরদখল হয়ে যাচ্ছে। তো এখানে একটা জবরদখলের স্টার্ট দিছে যে শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা করে প্রায় 820 হেক্টর দখল শেষ। তারপরে এই প্রতিষ্ঠান, কৃষি, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কাজ করছে বন কাটে, এভাবে 4,900 শেষ করছে। ব্যক্তি মালিক কারখানা, বসতবাড়ি দিয়ে 57,000। এছাড়াও এই যে কৃষিকাজ, চারণভূমি, লবণ, পতিত ভূমি, এসব করে আপনার হলো 75,000। মোট 1,38,000 হেক্টর জমি দখল করে ফেলছে বনে। ঠিক আছে, তা আমার ছিল কত? 1,38,000 আমার দখল করে ফেলছে। আর দেখেন, আমি প্রথমে বলছিলাম যে আমার ছিল আসলে কত। চলেন, আমাদের ছিল কত আমরা একটু দেখি। একদম প্রথমে বলছি, দেখেন আমাদের ছিল কত। আমাদের হলো 25 লক্ষ হেক্টর। 25 লক্ষ হেক্টরের মধ্যে কতটুকু দখল করছে দেখছেন? 25 লক্ষ হেক্টরের মধ্যে আমার দখল করে রেখে দিছে 1,38,000 হেক্টর। এটা কিন্তু একটা বড় সংখ্যা, আপনি আবার অল্প ভাইবেন না। যা লস হবে সবই লস। ঠিক আছে, এবং আমাদের পরিবেশ অধিদপ্তরের ক্ষেত্রে, পরিবেশ অধিদপ্তরের কি আছে? পরিবেশ অধিদপ্তরের একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা আমরা একটু যাবো, চলেন ওয়েবসাইটটা দেখি। বাংলাদেশের বন অধিদপ্তর, রেজনা, উনি হলো এই বন এরিয়া। তো এইখানে আমাদের সম্পর্কিত তথ্য, আমাদের ভীষণ মিশন, এগুলো একটু আপনি চোখ বুলাবেন। যে ভাইয়া ভাইয়া বলছে একটু চোখ বুলাই দেখি। হ্যাঁ, আচ্ছা, কি করতে হবে দেখেন। এই বন ও পরিবেশ অধিদপ্তর, এদের হলো বন অধিদপ্তর আছে, এদের হলো বন্যপ্রাণী জীববৈচিত্র্য, পরিবেশ সংরক্ষণ ও বন নির্ভরশীলতার আর্থসামাজিক প্রতিষ্ঠান। এছাড়া মিশন কি আধুনিক প্রযুক্তি, সৃজনশীলতা এবং জনগণের অংশগ্রহণের টেকসই বন ব্যবস্থাপনার উপর জোরদার করে। হ্যাঁ, আচ্ছা। তো উপকূলীয় বনায়নের কথা বলা আছে, সামাজিক বনায়ন। সামাজিক বনায়ন আমরা সফল হয়েছি, তো এখানে সামাজিক বনায়নটা দেখবেন। সামাজিক বনায়ন 1981-82 সাল হতে 2023-24 সাল পর্যন্ত চলছে। দেখছেন এখানে সামাজিক বনায়ন। এবং সামাজিক বনায়ন জিনিসটা কি, এটা কিন্তু আপনাকে বলা হয়েছে যে সামাজিক বনায়ন জিনিসটা কি। এটা আপনি সামাজিক বনায়ন দেখবেন এখান থেকে। সামাজিক বনায়নের পরে এখান থেকে আপনি কি দেখবেন? আহ আহ, এই যে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রকল্প, এটা কি, এটা দেখবেন। হ্যাঁ, এই ট্রাস্ট ফান্ড প্রকল্প কি, এবং এখানে ট্রাস্ট ফান্ড প্রকল্প সম্পর্কে হালকা পাতলা বলা আছে। তারপরে দেখেন আপনি এদের অধীনস্থ দপ্তর কই কই দেখেন। আহ কই গেল, আমাদের আরো কি আছে? আহ নারী ক্ষমতায়ন, আন্তর্জাতিক পুরস্কার, আমরা কি কি পুরস্কার পাইছি আন্তর্জাতিক দেখেন। হ্যাঁ, আন্তর্জাতিক সলিউশন সার্চ পুরস্কার, ইকুয়েটর পুরস্কার। হ্যাঁ, এগুলো পুরস্কার। ক্লাইমেট শ্রেষ্ঠ প্রকল্প, সলিউশন সার্চ পুরস্কার। দেখবেন যে আমরা কি কি লেটেস্ট পুরস্কার পাইছি, এগুলো এখানে। ইকুয়েটর পুরস্কার কি কি লেখা আছে? ওহ ও, দেখা যায়নি না? আল্লাহ, থামেন, সরি, প্রথম থেকে আবার বলতেছি, ভেরি সরি। আচ্ছা, এবার দেখা যাবে। আমি একদম নোটিস করি, হ্যাঁ, এবার এবার দেখা যাচ্ছে না? চলেন, এবার এবার আমরা দেখি ভালো করে। দেখেন, এটা হলো আমাদের বন অধিদপ্তরের ওয়েবসাইট। হ্যাঁ, বন অধিদপ্তরের ওয়েবসাইট। ওয়েবসাইট এবার দেখা যাচ্ছে না ভাইয়া? এবার দেখা যাচ্ছে? আচ্ছা, সরি, একটু দেখা যায় না, ওটা একটু মিস করে গেছে, আবার একটু দেখাই দিচ্ছি। তো আপনারা এবার কি করবেন? আপনারা, আমি দেখা যায় না, দেখা যায় না, আমি কই, আমি একদম মানে ওয়েবসাইটের প্রথম থেকে দেখাই। দেখেন, এটা আমাদের বন অধিদপ্তরের ওয়েবসাইট। এখানে আমাদের এই যে সৈয়দ রেজওয়ানা আছে। হ্যাঁ, আমাদের সম্পর্কে আমাদের অঙ্গীকার, ধরেন হোমে যাই।
কই গেল? আচ্ছা, এই তো এই দেখেন সৈয়দ রেজওয়ানা, আমাদের মাননীয় উপদেষ্টা পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব ডক্টর ফারহানা আহমেদ। এরপরে দেখেন এখানে কি আছে, দেখেন এখানে আছে আমাদের ভীষণ ও মিশন। আমাদের ভীষণ মিশন কি? আমাদের ভীষণ মিশনটা হলো যে বন, বন্য প্রাণী, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ এবং বন নির্ভরশীল জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন। মিশন কি আধুনিক প্রযুক্তি, সৃজনশীলতা, জনগণের আহ অংশগ্রহণের টেকসই বন ব্যবস্থাপনার মাধ্যমে বন, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য সংরক্ষণ ও বনের আচ্ছাদ্য বৃক্ষ এবং পরিবেশগত সেবার মান উন্নয়ন ও দরিদ্র বিমোচন, এগুলো আমাদের লক্ষ্য। আচ্ছা, এছাড়া আমাদের আর কি কি আছে দেখেন, আমাদের কার্যাবলী আছে বনের কি কি কাজ আমরা কি কি করি দেখেন। বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনজ সম্পদের টেকসই ব্যবহার। হ্যাঁ, আচ্ছা। তারপরে হলো কি সামাজিক বনায়ন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় উপকূলীয় সবুজ বেষ্টনী, তারপরে বনের প্রাকৃতিক পরিবেশ সহায়তায় অ্যাসিস্ট্যান্ট ন্যাচারাল রেজিস্ট্রেশন এবং জলভিত্তিক ওয়াটারশেড ব্যবস্থাপনা। আচ্ছা, এগুলো তো আমরা দেখি। এবার আমি আপনাদের বলি, বন নিয়ে আমি গতকাল দুইটা আইন আপনাদের পড়াইছি, মনে আছে? মনে আছে? দুইটা আইন আমি গতকাল পড়াইছিলাম, যারা পড়ছেন তাদের মনে থাকার কথা। হ্যাঁ, আচ্ছা। এছাড়া আপনি দেখেন এখানে আসার পরে আপনি তারুণ্যের উৎসব, জুলাই পুনর্জাগরণ গ্যালারি, এটা যাক। এবার আপনি দেখেন এই এদের উন্নয়ন কার্যক্রম কি কি আছে। সেটা হলো উন্নয়ন কার্যক্রমের মধ্যে আছে দেখেন এই যে কই গেল, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড। এখানে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড সম্পর্কে বলা আছে, এটা আপনি হালকা করে এটা একটু দেখবেন। এটা দেখার পরে আপনি কি করবেন, বন ব্যবস্থাপনা, বন ব্যবস্থাপনার সংক্ষিপ্ত ইতিহাস এখানে বলা আছে এবং রক্ষিত এলাকা, যেমন ধরেন ইকো পার্ক, আমার কি কি ইকো পার্ক আছে এখানে কিন্তু সব বলা আছে দেখেন। মাধবকুণ্ড ইকো পার্ক মৌলভীবাজার 2001-এ প্রতিষ্ঠিত। টিলাগড়া, চরমুন্ডারে ইকো পার্ক, এগুলো আপনার মুখস্থ করতে হবে না, আপনি জাস্ট খালি দেখবেন। হ্যাঁ, আর বলছে ছবি দেখার জন্য এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে দেখছেন ছবি দেখা যায়, মাধবকুণ্ড ইকো পার্ক। হ্যাঁ, আচ্ছা। তারপর আবার কি আছে দেখেন, আপনার হলো আম, এটা গেল বনীয় বন্যপ্রাণী, পিএফআই এদের উন্নয়ন অধীনস্থ দপ্তর। আমাদের সম্পর্কে দেখেন এই যে সামাজিক বনায়ন জিনিসটা কি, সামাজিক বনায়ন এখানে লিখছে, সামাজিক বনায়ন 2000 কত সালে শুরু হয়, 1981-82 সাল হতে উত্তরবঙ্গের সরকারি বনভূমিতে বনায়নের জন্য বৃহত্তর 60টি জেলার মাধ্যমে অংশীদারিত্বমূলক সামাজিক বনায়ন প্রচলন করা হয়। ঠিক আছে, এবং সামাজিক বনায়ন 1981-82 থেকে 2023-24 পর্যন্ত অগ্রগতি কি কি আছে সেটা আবার এখানে লিখে রাখছে। আপনি যখন ফ্রি টাইম আপনি এগুলো দেখবেন। তো তারপরে কি গেল, সামাজিক বনায়নের পরে আহ এখানে তো আছে অভয়ারণ্য, ইকো পার্ক, উদ্ভিদ উদ্যান। হ্যাঁ, আহ তারপরে আপনাকে আমি একটা জিনিস দেখাই, সেটা হলো যে আহ নারীর আমাদের পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার আমরা কি কি পুরস্কার পাইছি আন্তর্জাতিক দেখেন। সলিউশন সার্চ পুরস্কার 2013-তে, ইকুয়েটার পুরস্কার, হ্যাঁ, ওয়াঙ্গারি মাথায় পুরস্কার, আর্থ কেয়ার পুরস্কার, ক্লাইমেট পুরস্কার, জাতিসংঘ শ্রেষ্ঠ প্রকল্প। হ্যাঁ, আচ্ছা। বনজ সম্পদ আইন কত বলছিলাম বলেন তো? তো এই বন অধিদপ্তর সম্পর্কে এই পুরস্কারগুলো আমরা বললাম। হ্যাঁ, আচ্ছা। এবার আপনি দেখেন তো আপনার যে আমাদের যে টপিক ছিল কি আমাদের আহ বনভূমি, বাংলাদেশের বনভূমি বনজ সম্পদ, বলেন এইবার বাংলাদেশের বনভূমি এবং বনজ সম্পদ সম্পর্কে আপনার আর কোন ইনফরমেশন জানা বাকি আছে? হ্যাঁ, একদম ক্লিয়ার না? তো আমরা একদম ক্লিয়ারলি বাংলাদেশের বনভূমি সম্পর্কে ক্লিয়ারলি জানি। আচ্ছা, এবার চলো, এবার বাংলাদেশের খাদ্য নিরাপত্তা। তো খাদ্য নিরাপত্তা নিয়ে আমাদের একটু পড়তে হবে। এগুলা আমাদের সম্পদের মতো, খাদ্য আমাদের একটা সম্পদ না? তো এই খাদ্য নিরাপত্তা নিয়ে আমরা একটু হালকা পাতলা পড়ালেখা করবো। হ্যাঁ, তো আয়ারল্যান্ড ভিত্তিক কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড অনুযায়ী ক্ষুধা সূচক 2024-এ বাংলাদেশ 74 স্কোর। এবং খাদ্য নিরাপত্তা, বাংলাদেশের যা খাদ্য কৃষি সংস্থা ফাও অনুসারে খাদ্য নিরাপত্তা হলো এমন একটি অবস্থা যেখানে সকল মানুষ সর্বদা পর্যাপ্ত, নিরাপদ এবং পুষ্টিকর ভৌত, সামাজিক এবং অর্থনৈতিক প্রবেশাধিকার পায়, যা তাদের পছন্দ এবং সক্রিয় এবং সুস্থ জীবনযাপনের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করে। তো এই যে ফাও যে আছে, জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা ফাও, এর সদর দপ্তর ইটালির রোমে অবস্থিত। তো এর প্রাপ্যতা, অ্যাভেলেবিলিটি, পর্যাপ্ত পরিমাণ খাদ্য স্থানীয়ভাবে উৎপাদন, আনবরো ও সরবরাহের মাধ্যমে করে থাকে এর প্রাপ্যতা। প্রবেশাধিকার কি, অ্যাক্সেসিবিলিটি কি, মানুষের অর্থনৈতিক এবং ভৌত সামর্থ্য অনুযায়ী খাদ্য প্রবেশের সুবিধা থাকে। ব্যবহারযোগ্যতা কি, খাদ্যের পুষ্টিগুণ বজায় রেখে তা সঠিকভাবে গ্রহণ ও শোষণ করার ক্ষমতা, যা স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজন। আরেকটা কি, স্থিতিশীলতা, স্ট্যাবিলিটি, উপরের তিনটা মিলে একটা স্ট্যাবল অবস্থা তৈরি হলে তখন খাদ্যটাকে গ্রহণ করা যায়। তার মানে আপনাকে যদি বলে যে আপনার খাদ্য নিরাপত্তা নিয়ে বলেন, তাহলে খাদ্য নিরাপত্তা নিয়ে বলবেন, আপনি শুধুমাত্র বলবেন অ্যাভেলেবিলিটি বা
প্রাপ্যতা, আমরা এটা নিয়ে সবসময় কথা বলি, বুঝতে পারছেন? কিন্তু এটা কিন্তু খাদ্যের শুধুমাত্র প্রাপ্যতা না, শুধু খাদ্য সরবরাহ বা আমদানি থাকলেই হবে না, সাথে কি দরকার? প্রবেশাধিকার বা অ্যাক্সেসিবিলিটি, মানে আপনার অর্থনৈতিক ও ভৌত সামর্থ্য থাকতে হবে সেই খাদ্যটা খাওয়ার, এবং ইউটিলাইজেশন থাকতে হবে, যে খাদ্যটা আপনি পাচ্ছেন সেটা গ্রহণ এবং শোষণ করার ক্ষমতা থাকতে হবে। আপনারা যদি এখন আফ্রিকান মনে করেন ওই পোকামাকড় নিয়ে এসে খাইতে দেয়, ওটা তো আপনি খাইতে পারবেন না, তাই না? আচ্ছা, এবং উপরের তিনটা যখন সমন্বয় থাকবে তখন একটা স্ট্যাবিলিটি তৈরি হবে। হ্যাঁ, এবং এই চারটাকে একত্রে ফাওয়ের মতে আমাদের যে টেকসই খাদ্য উন্নয়ন এবং অপুষ্টি এবং ক্ষুধা দরিদ্রকরণের জন্য যে টেকসই খাদ্য উন্নয়ন সেটাকে বলে। তাহলে আজ থেকে কি আপনি ক্লিয়ার যে খাদ্য নিরাপত্তা জিনিসটা কি? আগে তো হইলে খালি বলে দিতেন যে এমনি আইসা যে ঠিক আছে ভাইয়া, খাবার আছে মানে খাদ্য নিরাপত্তা আছে। তো আসলে ব্যাপারটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়াইছি, যেটা আপনার থিঙ্কিং প্রসিডিউর, বা আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করলে আপনি যখন এই উত্তরগুলো বলবেন তখন স্যার অবশ্যই ইমপ্রেস হবে। ওকে, আচ্ছা। তো ভালো লাগলো আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এবার আমরা খাদ্য নিরাপত্তা সূচকে দেখব বাংলাদেশের খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগে প্রায় 5,27,00,000 লোক খাদ্য নিরাপত্তায় ভোগে। এবং 2023 সালের জুলাই অন্তর্ভুক্ত পাঁচটা যে সংস্থা আছে, এই পাঁচটা সংস্থা কি কি? পাঁচটা সংস্থা যেটা ছিল, সেই পাঁচটা সংস্থা হলো ফাও, ইফাদ, ডাব্লিউএফপি, ইউনিসেফ। এই চারজন মিলে বলছে যে বাংলাদেশে প্রায় 5 কোটি লোক ফাও এর যে ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছে না, এবং 1,78,00,000, প্রায় 2 কোটি লোকজনের মধ্যে আছে। আগে সাউন্ড ভালো ছিল, কি বলতেছে? আগে ভালো সাউন্ড ছিল, এখন কি সাউন্ড বাজে আসতেছে? কি এক বিপদের মধ্যে পড়লাম বলেন তো। আগের মতোই নেই, সাউন্ড ঠিকই আছে না? হ্যাঁ, ওকে। ভাইয়া, সাউন্ডে যদি সমস্যা হয় আমি আপনাকে ইনফর্ম করব। কথা এখানে হবে, তো হ্যাঁ শোনারই এটা দরকার নেই তাই না, হ্যাঁ কমেন্ট হ্যাঁ দেখারই দরকার নেই। এখানে আচ্ছা তো আচ্ছা। ভাই আপনি গান গাইতেছেন না বা এটা তো হুম কিছু হইতেছে না। হুম হুম একেবারে হুম। 100% ইয়ে হওয়া লাগবে, এখানে আমরা বুঝতে পারলে হয়েছে, আপনার এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ওকে। এবার আপনি দেখেন যে খাদ্য আমদানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। খাদ্য আমদানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এখানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও এর মতে 2024 সালে খাদ্য আমদানিতে বিশ্বের তৃতীয় স্থান, তৃতীয় শীর্ষ দেশ বাংলাদেশ খাদ্য আমদানিতে। তার মানে আমরা যেহেতু খাদ্য আমদানি করি, তার মানে আমাদের একটা ঝুঁকি থাকেই, সবসময় ঝুঁকি থাকে। এবং আমরা যা আমদানি করি এর মধ্যে 11.2% আমরা খাদ্য আমদানি করি। দ্যাটস মিন আমরা কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এখনো হইনি। এবার আমরা দেখতেছি যে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার অবস্থা। তো খাদ্য নিরাপত্তার অবস্থা কি কি? সেটা হলো যে কৃষি মন্ত্রণালয় আমাদেরকে বলছে যে আমাদের আসলে খাদ্য কি পরিমাণ ইয়া করতে হয়, এই কি বলে খাদ্যশস্য উৎপাদন করতে হয়, কি পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করতে হয়, এটা আমাদের কে বলছে? এটা বলছে আমাদের আহ এই মানে কৃষি মন্ত্রণালয়। তো কৃষি মন্ত্রণালয়ের ডাটা অনুযায়ী দেখেন, এখানে একটা ডাটা ফ্লো দিছে। আমরা 452.453 লক্ষ মেট্রিক টন আমাদের খাদ্য উৎপাদন করতে হয়, দেশে খাদ্যশস্য উৎপাদিত হয়, এটা কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে। আর আহ, আরেকটা ডাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হলো ফাও জরিপ অনুযায়ী 22টি কৃষি পণ্য বিশ্বের শীর্ষ 10 দেশের তালিকায় স্থান পেয়েছে। বাংলাদেশের 22টা কৃষি পণ্য, যেরকম ধরেন ইলিশ ও লটকন উৎপাদনে প্রথম, পাট, সুপারি, চিনি জাতীয় খাবারে দ্বিতীয়, চাল, রসুন এগুলোর জন্য তৃতীয়, সুগন্ধি মশলা, ছাগলের দুধ চতুর্থ, পেঁয়াজ, ছাগলের মাংস পঞ্চম। আচ্ছা বলেন তো, ছাগলের মাংসের ইংলিশ কি? হয় নাই, মাটন না। হুম হুম, মাটন হলো ভেড়া। সেভন, সাবাস। এই এটা কি বলছে? মিনথিয়া। সেভন, গুড। তার মানে আপনি দোকানে যায় কিন্তু ছাগলের মাংস খান না, আপনি খান ভেড়ার মাংস। বুঝতে পারছেন? আপনি খান ভেড়ার মাংস। আচ্ছা বলেন তো, আমরা যে লেবু, সবুজ লেবু চিপে খাই, এই লেবুটার নাম কি বলেন তো? ইংলিশ নাম কি এই লেবুর? লাইম। সাবাস, লাইম। এই লেমন হলো কি জানেন? লেমন কোনটা বলেন তাহলে? লেমন কোনটা? হলুদ, বড় যেটা। সাবাস, গুড। এই যে আপনাদের আপনার অনেক নলেজ আছে। তা, এবার দেখেন, আহ আলু, আদা গ্রীষ্মকালীন ফল, বেগুন সপ্তম, আম, পেয়ারা, ফুলকপি অষ্টম, ক্যানারি বীজ বা পাখির খাদ্য উৎপাদনে নবম। তো এই হলো অবস্থা। এবার এইটার সাথে আমরা হলো বাংলাদেশের পানি সম্পদ অধিদপ্তরের মধ্যে দেশে 10 অর্থ বছরে ডিম ও দুধের উৎপাদন কত দ্বিগুণ বেড়েছে, এবং বর্তমানে মাংসের চাহিদা 75 থেকে 80 লক্ষ টন। তো আমাদের এই জিনিসগুলো আপনাদের পড়ানোর উদ্দেশ্য এটা ছিল যে আমরা আমাদের যে খাদ্যের অবস্থা, ধরেন
আমরা খাদ্যহীনতায় কত লোক আছি, তারপরে খাদ্য আমদানিতে বাংলাদেশে মানে 11.2% খাদ্য আমদানি করতে হয়, প্রায় 4,52 লক্ষ মেট্রিক টন খাবার উৎপাদন আমরা করি। প্রাণীজ প্রাণীজ আমিষ হলো 75 থেকে 80 লক্ষ টন প্রাণীজ আপনার হলো আহ, আমাদের দরকার। মাছ আমাদের হলো 92.25 মেট্রিক টন মাছ আপনাদের হলো উৎপাদনের পরিমাণ, লক্ষ টন মাছ আমরা উৎপাদন করি। হ্যাঁ, তো এই সবগুলা ডাটা আমি আপনাদেরকে এই জন্য বলছি যাতে করে আপনি আমাদের দেশের যে প্রাণিজ সম্পদ সেটা সম্পর্কে আপনি একটা ক্লিয়ার কনসেপশন দাঁড়ায়। এখন কি আমাদের দেশের প্রাণিজ সম্পদ সম্পর্কে ক্লিয়ার কনসেপশন দাঁড়াইছে? কারণ ওইভাবে তো সব ডাটা আপনি মুখস্থ করতে পারবেন না, আপনার খাদ্য পড়তে হবে, খাদ্য নিরাপত্তা কি পরিমাণ আপনার খাদ্য দরকার। হ্যাঁ, মোটামুটি একটা স্কেমেটিক ডায়াগ্রাম, আপনার একটা মোটামুটি একটা ফিগার আপনার মাথায় সবসময় থাকতে হবে। এবার এবার হলো আপনার বাংলাদেশের খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ। জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্যের উৎপাদন। বাংলাদেশে বর্তমানে প্রায় 18 কোটি জনগণ আছে, জনসংখ্যা বৃদ্ধির হার 1.3%। তো এই হারে যদি বাড়ে তাহলে দেখবেন যে প্রতি বছর 17 থেকে 18 লাখ নতুন মানুষ যুক্ত হচ্ছে, এবং যা খাদ্য চাহিদা প্রায় 4 কোটি মানুষের কাছাকাছি নিয়ে গেছে। কৃষি জমি হ্রাস পাইছে, প্রতি বছর 1% হারে কৃষি জমি হ্রাস পাচ্ছে। তাহলে আমার হলো কৃষি জমি হ্রাস যদি পাই তাহলে খাদ্যের উৎপাদন কমে আসবে। প্রতি বছর লোক বাড়তেছে, 16 থেকে 18 লোক নতুন যুক্ত হচ্ছে, তা খাদ্যশস্যর চাহিদা 4 কোটি টনের কাছাকাছি নিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এছাড়া তো আছে আমাদের একটা বড় প্রবলেম, সেটা হলো জলবায়ু পরিবর্তন, বিশাল প্রবলেম। সাইক্লোন টাইক্লোন হয়, খাদ্যশস্য নষ্ট হয়, আইপিসিসির মধ্যে 30% খাদ্য নষ্ট হয়। মাটির উর্বরতা দিন দিন কমতেছে বিভিন্ন কেমিক্যাল দেওয়ার ফলে। পানির সংকট ও ভূগর্ভস্থ পানি নিচে চলে যাচ্ছে, পানির সংকট হয়, ভূগর্ভস্থ পানি 20 মিটার নিচে চলে গেছে, ফলে অতিরিক্ত সেচ দিতে হচ্ছে। তো এবং এই সংকটের এই কটা তো মনে করেন প্রাকৃতিক ভাবে চ্যালেঞ্জ আমার, পানি সংকট, মাটির উর্বরতা, কৃষি জমি, জনসংখ্যা বৃদ্ধি। সাথে আমরা যে খাদ্য আমদানি করি, তো আমদানি খরচ আমার অনেক বাইরে গেছে। কিভাবে বাইরে গেছে? এরকম যে আমদানি নির্ভরতা। হ্যাঁ, সারা বিশ্বে আমাদের এত আমদানি, তো আমাদের জ্বালানি 66% আমদানি করি, এবং 2030 সালে 90% জ্বালানি আমদানি করা লাগবে, যা জ্বালানি সব আমদানি করা লাগবে। তো এটা আমার অবস্থা তো খারাপ হয়ে যাবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য লজিস্টিক্স ভেঙে গেছে, এটা নিয়ে বারবার আমরা কথা বলছি। হ্যাঁ, পেট্রো বাংলা হিসাব অনুযায়ী দেখেন গ্যাস উত্তোলনের পরিমাণ আস্তে আস্তে কি বিলিয়ন, মানে গ্যাস উত্তোলন বাড়তেছে, তো যত গ্যাস উত্তোলন বাড়বে তত তো আমার আস্তে আস্তে শেষও হয়ে যাবে, তাই না? তো তারপরে কি হয়েছে? ডলার সংকট। আমরা দেখছি গত বছর ডলার সংকটের কি অবস্থা, ডলার নাই, ডলারের দাম বাইরে কই চলে গেছে, ডলার ছাড়া তো কিনবো কিভাবে, টাকা পাচার হয়ে যাচ্ছে। পেট্রো বাংলার কাজ হলো এগুলো অনুসন্ধান করা, তো পেট্রো বাংলা বারবার ব্যর্থ হচ্ছে, বিভিন্ন জায়গায় কাজ করতে যায়। তো এই যে ব্যর্থতাগুলো সামগ্রিক, তাদের যে বিভিন্ন রকম ব্যর্থতা, এই ব্যর্থতা এগুলো সব সমন্বিত একটা কম্প্রিহেন্সিভ রূপ আমরা দেখতেছি কি আমাদের কমপ্লিট ফেইলিয়ারশিপ, একদম কমপ্লিট ফেইলিয়ারশিপ। দ্যাটস ওয়াই আমাদের এই খাদ্যের সংকটটা সহজে মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা পার্ট 1 এর সাথে পার্ট 2 তে দুইটা কোশ্চেন অ্যাড করলাম, সেটা হলো একটা বনজ সম্পদ আর একটা হলো আমাদের খাদ্য, সরাসরি খাদ্য। ঠিক আছে, এই দুইটা টপিক পড়লে আশা করা যায় বাংলাদেশ অ্যাফেয়ার্স এর যে চ্যাপ্টারটা এখানে আছে সেই চ্যাপ্টারটা আহ কি বলে আমরা মোটামুটি একটা আহ, আমাদের যে ন্যাচারাল রিসোর্স, আপনাদের কি কি মনে হয় আর কি কোনো ন্যাচারাল রিসোর্স আছে আমাদের যেগুলো আমি বাদ দিয়ে দিছি? থাকলে আমাকে একটু বলেন যে ভাই এই রিসোর্স গুলো কি পড়তে হবে বা এগুলো কি। আমাদের মনে হচ্ছে এরকম আর রিসোর্স আছে? আচ্ছা, এই ক্লাসটা যদি কেউ প্রথমে করে তাহলে কিন্তু সে বুঝতে পারবে না, তার আগের ক্লাসটা করে আসতে হবে। হ্যাঁ, ছোটখাটো তো থাকবেই, সবসময় ছোটখাটো থাকবেই, বাট মোটা দাগে আর ওইরকম কিছু নেই। আচ্ছা, তো এটা যদি হয়ে যায় তাহলে আমরা এবার যে কাজটা করব সেটা হলো যে সোলার উইন্ড হাইড্রোলিক এগুলা কি ইনক্লুড করা যায়, সোলার উইন্ড হাইড্রোলিক, হ্যাঁ, এগুলা ইউ 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 অ্যাড করা যায়। তাহলে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই, আপনারা সোলার উইন্ড আর হাইড্রোলিক এই তিনটার বাংলাদেশের যে পাওয়ার রিসোর্স আছে সেগুলো আপনারা নোট করবেন। ঠিক আছে, করে নিয়ে আসেন তো দেখি পারেন নাকি। পারবেন না? পেপার পত্রিকা ঘাইটা ঘাইটা বের করা পারবেন তো? আচ্ছা, আমি তো আরেকটা টপিক পড়াবো, আমার আরেকটা ক্লাসের আরেকটা টপিক বাদ আছে। এবার বাংলাদেশে বন্যার কারণ, প্রতিকার, পদক্ষেপ। তো পানি নিয়ে আমাদের বেসিক দুইটা সমস্যা, একটা হলো গ্রীষ্ম মৌসুমে তীব্র পানি সংকট, আরেকটা হলো বর্ষায়
আপনার ওই বন্যা হয়ে যায়। তো এখানে প্রাণহানির সংখ্যা আছে একটা, আর আরেকটা আছে প্রাকৃতিক বিপর্যয়ে প্রতি বছর খরা, 2704 কোটি টাকা। এবং বাংলাদেশের 54টার বেশি বাঁধ আছে যেগুলা আমার হলো প্রবলেম ক্রিয়েট করতে আছে, 54টার বেশি বাঁধ আছে যেগুলো প্রবলেম ক্রিয়েট করতেছে। তো ভারত, এটা আমরা দেখছি, এবং কিছুদিন পরে আবার বাংলাদেশে বন্যা হবে, ভারত আবার এই কাজটা করবে বাংলাদেশের সাথে। তো বাংলাদেশে যদি বন্যার আপনার ক্রাইটেরিয়া ভিত্তিক ভাগ করেন, তো বাংলাদেশের বন্যার প্রথম হলো মৌসুমী বন্যা, এটা হলো ঋতুভিত্তিক, যে অতিরিক্ত বৃষ্টি সৃষ্টি হয়, বিস্তৃতি ব্যাপক, ক্ষতির পরিমাণ বেশি, পানির হ্রাস বৃদ্ধি হয়। আরেকটা হলো জোয়ার ভাটা জনিত, এটা স্বল্প সময়, সাধারণ উচ্চতা 3 থেকে 6 মিটার, অমাবস্যা বা পূর্ণিমায় এই জোয়ার নেই। আরেকটা হলো আকস্মিক বন্যা, যেটা পাহাড়ি ঢল বলে, হঠাৎ করে বৃষ্টি হলো পার্বত্য এলাকায়, এই পাহাড়ি ঢল হয়, আকস্মিক বন্যা হয়। এরকম 3 শ্রেণীর বন্যা বাংলাদেশে আমরা দেখতে পাই, সবসময় দেখতে পাই। এই বন্যার কারণগুলা কি কি? সেটা হলো যে প্রাকৃতিক কারণ, উদানে প্রচুর বৃষ্টি, ভৌগোলিক কারণ, মৌসুমী জলবায়ু, মূল নদীর গভীরতা কম, শাখা নদীগুলো পলি দ্বারা আবৃত, হিমালয়ের বরফ গলা, পানি প্রবাহ, বঙ্গোপসাগরের তীব্র জোয়ার ভাটা, ভূমিকম্প। আর মানব সৃষ্ট কি? নদী, অববাহিকা, গঙ্গা, বাঁধের প্রভাব, অপরিকল্পিত নগরায়ন, হাওর অপরিকল্পনা গ্রহণ, জলাশয় দখল, বায়ু পরিবর্তন, নদী ও খাল ভরাট। এছাড়া এইখানে আমাদের কোপ নেটওয়ার্ক ভিশন 2024, এখানে এই যে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বন্যা হওয়ার 5টা কারণ উল্লেখ করছে বাংলাদেশে। একটা হলো অতিবৃষ্টি, ভারত আগাম সতর্কতা না করে পানি ছেড়ে দেয়, খাল বিল ভরাট, জলবায়ু পরিবর্তন, দেশের বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণের সময় পড়ছে বা দীর্ঘমেয়াদ ধরে এই বাঁধগুলা মেরামত করা হয় না, ফলে পানি ঢুকেই যায়। এখন এই বন্যার প্রভাবটা কি? বন্যার দাপট শুরু হয়েছে 1954 সাল থেকে। 54 এই বন্যার দাপট শুরু হলো, এর আগে 1776, 1917, 1953 সালে বন্যা হয়েছে, এবং 54 সাল থেকে 1998 সাল পর্যন্ত 32টা বন্যা হয়েছে। এর মধ্যে প্রলয়ঙ্কারী বন্যা ছিল 17টা, এবং বিংশ শতাব্দীর বড় বন্যা 2004, 2006, 2008, 17, 21, 22 এবং গত বছর 24। দ্যাটস আমি দেখলাম যে বন্যাটা রিটার্ন পিরিয়ডের মাধ্যমে বন্যা হচ্ছে। হ্যাঁ, রিটার্ন পিরিয়ডে একটা ভালো লেভেলের বন্যা হচ্ছে, বিশাল একটা বন্যা হচ্ছে। এবং এই বন্যার প্রভাব কি? বন্যার প্রভাবে দেখেন মানবিক বিপর্যয় ঘটে, মানুষ মারা যায়। 27 আগস্টের বন্যায় সমতটে 74 জন মানুষ মারা গেছে। হ্যাঁ, খুবই দুঃখজনক। অর্থনৈতিক ক্ষতি আমি আপনাকে কি বললাম, প্রায় 14,000 কোটি টাকার ক্ষতি হয়েছে, এবং বছরে প্রায় 30,000 কোটি টাকার মতো ক্ষতি হয়। কৃষি ক্ষতি, কৃষি ক্ষয়ক্ষতি হয়, আউশ আমন ধানের ক্ষতি হয়, 9,86,000 মেট্রিক টন খাদ্যশস্যের ক্ষতি হয়েছে, ফসলের মাঠ, কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, আচ্ছা। বন্যায় কি হয়? স্বাস্থ্য ঝুঁকি থাকে, একটা বড় ধরনের একটা ইনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ক্রিয়েট হয়, মানুষের ম্যালেরিয়া, ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস এ এগুলোতে আক্রান্ত হয়। পরিবেশগত বিপর্যয় হয়, বন্যার পরে মাটির গুণগত মান অনেকখানি কমে যায়, নষ্ট হয় মাটি, পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা একদম ভেঙে পড়ে বন্যার পর। এছাড়া বন্যা, এগুলো তো বন্যার ক্ষতি। এছাড়া বন্যা এখন তাহলে নিয়ন্ত্রণে কি কি কাজ করা সম্ভব? বন্যা নিয়ন্ত্রণ, তো বন্যা নিয়ন্ত্রণে আমরা কি কি কাজ করতে পারবো সেটা আমরা একটু দেখি। সেটা হলো যে সহজে স্থানান্তরযোগ্য বসতি স্থাপন। এটা খুব কঠিন বাংলাদেশে, যেগুলো ঘর বাড়ি ওই যে বিদেশি ঘর বাড়ি সরানো যায় না ওইরকম, এটা বাংলাদেশে সম্ভব না। নদীর 2 ধারে ঘন জঙ্গল, এটা করা সম্ভব। নদী শাসন ব্যবস্থা সুন্দর করে করা, বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা করা, স্থানীয় কাঠামো গড়ে তোলা বন্যার জন্য। এছাড়া পরিশ্রম এবং প্রকৌশল সাধ্য কাজ কি কি দেখেন, এই যে ড্রেজারের মাধ্যমে নদী খনন করে মাটির পরিবহন ক্ষমতা বাড়ান, মানে নদীর পরিবহন, নদীতে যদি বেশি পানি হয় তাহলে তো সহজে ভাসবে না। ভারত থেকে আসা পানির বাঁধের সাহায্যে নিষ্কাশন ও নিয়ন্ত্রণ করা, মানে আমরা একটা ইঞ্জিনিয়ারিং মেকানিজম করা। সমুদ্রের উপকূলবর্তী এলাকায় পানির অনুপ্রবেশ বন্ধ করা। এছাড়া আমরা আরো কিছু পদক্ষেপ নিতে পারি, সেই পদক্ষেপগুলো কি কি দেখেন। পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা, অবকাঠামোগত ব্যবস্থা, উপকূলীয় বাঁধ, বেড়িবাঁধ, হাওরে ডুবন্ত বাঁধ, এগুলো দিতে হবে। পানির ন্যায্য হিস্সা, যে গ্রীষ্মকালে যে প্রবলেমটা হয় ভারতের সাথে 54টা নদীর, এটার পানির ন্যায্য হিস্সা করতে হবে। নদী খনন করা, নদী খননের কাজ করতে হবে। বৃক্ষরোপণ, বৃক্ষরোপণের কাজ করতে হবে। এছাড়া বন্যা, এতক্ষণ আমরা দেখলাম যে বন্যায় কি কি পদক্ষেপ নিতে পারি। এছাড়া যদি আমরা বন্যা আপনার প্রতিরোধে আমরা যদি চিন্তা করি যে বন্যা প্রতিরোধ কিভাবে করবো, সেটা হলো কি পূর্ণ খনন, নদী দখল মুক্ত করা, নদী খনন, এই কাজগুলো করতে হবে। সাথে কি করতে হবে? নদী ব্যবস্থাপনা, বন্যা সতর্কীকরণ ব্যবস্থা উন্নত করা, মানে মিনিমাম 15 দিন আগে পূর্বাভাস দিতে হবে যে বন্যা আসতেছে, তোমরা রেডি হও। বন্যা প্রাচীর তৈরি করতে হবে। হ্যাঁ,
মানে বাঁধ না, লোকালি এমন ভাবে প্রাচীর থাকতে হবে আমার কৃষি মাছ খামারে, যাতে বন্যা না হয়। এছাড়া সামাজিক বনায়ন কর্মসূচি, যেটা আমরা একটু আগে দেখছি, এই সামাজিক বনায়ন কর্মসূচি দিলে, গাছপালা লাগাইলে বন্যার ক্ষতি কম হবে। এছাড়া বন্যা নিয়ন্ত্রক, রিজার্ভার ফ্লাড এবং ড্রেজিংটা তো আমি বলছি যে দেখবেন যে বিভিন্ন নদ নদীতে মেশিন লাগায় মাটি তোলা হচ্ছে নদী থেকে। কারণটা কি, ওই মাটি তো বিভিন্ন জায়গায় কাজে লাগবে, সাথে নদী গভীর হচ্ছে, তো নদী গভীর হলে পানি বেশি থাকবে, ফলে সহজে বন্যা হবে না। তো এইটুক ছিল মোটামুটি আমাদের বন্যার যে ইম্প্যাক্ট বা ক্ষয়ক্ষতি, এবং এটা হলো আমাদের যে ইনভায়রনমেন্ট চ্যাপ্টারটা আছে, ওই ইনভায়রনমেন্ট চ্যাপ্টারের সাথে সম্পর্কিত। ক্লিয়ার, বোঝা গেল?